লাইভ চলে আসছে। শুরু করি না? জি 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 শুরু করে দেব আমরা রিয়াদ। জি 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 স্যার। আচ্ছা, তো সুপ্রভাত সবাইকে। একটু দেরি হলো আবারও সেই টেকনিক্যাল প্রবলেমের কারণে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাইপোলার মুড ডিসঅর্ডার। গতদিন আমরা সিজোফ্রেনিয়া নিয়ে আলোচনা করেছি, আজকে বাইপোলার মুড ডিসঅর্ডার নিয়ে আলোচনা করব। তো বাইপোলার মুড ডিসঅর্ডার এটা একটা মেজর সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। হ্যাঁ, যেরকম সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে ইটস এ মেজর সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, তেমনি বাইপোলার মুড ডিসঅর্ডারটা একটা মেজর সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। এবং ICD-10 অর্থাৎ ইন্টারন্যাশনাল কোড অফ ডিজিজ 10th ভার্সনে এখানে F31 বলে এখানে কোডিং করা হয়েছে। যেমন গতদিন আমরা সিজোফ্রেনিয়া পড়েছিলাম F20, বাইপোলার মুড ডিসঅর্ডারের কোডিংটা হচ্ছে F31। তো প্রথমে যে জিনিসটি নিয়ে আসলে আমাদের জানা দরকার যে বাইপোলার নাম কেন হলো। হ্যাঁ, বাইপোলার নাম হলো কারণ হচ্ছে কি এখানে দুটো পোল থাকে। একটা পোলে থাকে ম্যানিক পোল, আর একটা পোল হচ্ছে গিয়ে ডিপ্রেসিভ পোল। অর্থাৎ এই বাইপোলারের পেশেন্টগুলো তাদের ডিজিজের কোর্সের কিছু সময়টাই দেখা যায় যে তারা খুব মানে ম্যানিক থাকে, এবং কিছু সময়ে তারা হচ্ছে গিয়ে ডিপ্রেশনে থাকে। তো এই জন্য এইটার নাম হচ্ছে গিয়ে বাইপোলার মুড ডিসঅর্ডার, অর্থাৎ এটা একটা ডিসঅর্ডার অফ মুড। এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই যে দেখো পয়েন্টারটা দিয়ে, এটা যদি মানুষের একটা নর্মাল মুডের রেঞ্জ হয়, এই যে তোমরা যেটা দেখছো একটু পার্পল কালারের হালকা, এটা নর্মাল রেঞ্জের মুড। এখানে মুডটা নর্মাল থাকতে থাকতে হঠাৎ করে নিচে নেমে গেল, অর্থাৎ একটা ডিপ্রেসিভ এপিসোড শুরু হয়। এই ডিপ্রেসিভ এপিসোডটা আবার হঠাৎ করে একটা ম্যানিক এপিসোডে চলে যায়, গিয়ে আবার সেটা নেমে আবার একটু ডিপ্রেশনে আসে, এরকম হতে পারে। আবার মাঝে কিছু সময় সে নর্মালি ভালো থাকতে পারে, আবার একটা ডিপ্রেশন, আবার একটা ম্যানিয়া বা হাইপোম্যানিয়া, আমরা আলোচনা করব এটা নিয়ে। হাইপোম্যানিয়া এরকম শুরু হতে পারে। অর্থাৎ এর দুটো পোল থাকে, একটা পোলে থাকে ম্যানিক এপিসোড, আর একটা পোলে থাকে ডিপ্রেশনের এপিসোড। হ্যাঁ, এবং এটা একটা সেলফ লিমিটিং ডিজিজ। অর্থাৎ এই যে ডিপ্রেশনে আসে এবং ম্যানিকে চলে যায়, এটা কিন্তু সেলফ লিমিটেড। অর্থাৎ ডিপ্রেশনে আসতে আসতে আমরা যদি ট্রিটমেন্ট নাও দেই, তাও এক সময় দেখা যাবে এটা আবার ডিপ্রেশন থেকে নর্মালে এসে আবার এক সময় ম্যানিকে চলে যাবে, আবার এক সময় ম্যানিক থেকে আবার নেমে অটোমেটিক্যালি এটা ডিপ্রেশনে চলে আসবে, আবার হয়তো এমনিতে কিছু সময় ভালো থাকবে। তো তাহলে এখন কথা হলো যে যদি এমনিতেই ভালো হয়, তাহলে আমরা তাকে ট্রিটমেন্ট কেন দেব? আমরা তাকে ট্রিটমেন্টটা এই কারণে দেব যে এই যে দেখো যে এই যে একটা ম্যানিক এপিসোড আর এই যে একটা ডিপ্রেসিভ এপিসোড, এই যে মাঝের যে অংশটুকু, হ্যাঁ, যে অংশটুকুতে পেশেন্ট একদম নর্মাল মুডে আছে, আমাদের টার্গেটটা হবে এই যে নর্মাল মুড যেটাকে আমরা বলি ইউথাইমিক ফেজ। হ্যাঁ, এই ইউথাইমিক ফেজটাকে লম্বা করা, প্রলং করা। অর্থাৎ নর্মাল মুডের যে এপিসোডটাকে, এটাকে যত বেশি প্রলং করতে পারবো, তত আমাদের পেশেন্ট ভালো থাকবে। এবং এই যে ম্যানিক এপিসোড এবং ডিপ্রেসিভ এপিসোড, এই এপিসোডগুলো যত বেশি হচ্ছে কি আমরা কন্ট্রোল করতে পারবো। অর্থাৎ এই যে সুইংটা দেখো, এইখানে ম্যানিক এপিসোডের সুইংটা যত বেশি হয়েছে, এখানে কিন্তু অত বেশিটা হয় নাই। তো আমাদের ট্রিটমেন্টের উদ্দেশ্য হলো যে এই এপিসোডগুলোকে, তার অ্যামপ্লিটিউড যত কমানো যায়, এপিসোডগুলোকে যত বেশি কম সিমটোমেটিক করা যায়, এটা হচ্ছে আমাদের ট্রিটমেন্টের উদ্দেশ্য। অর্থাৎ যদি আমরা এরকম একটা এটা আমি জাস্ট একটা ইন্টারনেট থেকে ছবি নিয়েছি, যে একটা নর্মাল ইউথাইমিয়া, এটা একটা ফেজ। বাইপোলার মুড ডিসঅর্ডারের পেশেন্টদের কখনো থাকবে এরকম একটা ডিপ্রেসিভ একটা এপিসোড থাকবে, আবার কোনো সময় এরকম একটা ম্যানিক এপিসোড থাকবে। তো এই জন্য এই যে দুইটো এপিসোড থাকে, দুই ধরনের পোল থাকে, এই জন্য এর নাম হলো বাইপোলার। বাই মানে আমরা জানি দুই। এখন প্রথমে যে বিষয়টি আসবে সেটি হচ্ছে ম্যানিক এপিসোড কাকে বলে। হ্যাঁ, আজকে আমরা ম্যানিকটা নিয়ে আলাপ করব। আমরা যখন ডিপ্রেশন পড়াবো, মুড ডিসঅর্ডারের মধ্যে ডিপ্রেসিভ এপিসোড যখন আমরা পড়াবো, তখন হচ্ছে গিয়ে এই বাইপোলারের ডিপ্রেশনটা নিয়েও আমরা আলোচনা করব। তো ম্যানিক এপিসোডের ডেফিনেশনে যদি আমরা আসি, অ্যাকর্ডিং টু DSM-5, এই DSM-5 কথাটার মানে হচ্ছে ডায়াগনস্টিক স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল। এটার 5th ভার্সন, ডায়াগনস্টিক স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল। এটা হচ্ছে আমাদের সাইকিয়াট্রিক ডিজিজগুলো ডায়াগনোসিস করার জন্য আমেরিকান অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রি, তারা একটা ডেফিনেশন তৈরি করেছে যত ধরনের ডিজিজ আছে সবগুলো ডিসঅর্ডার গুলো।
সেই ডেফিনেশন অনুযায়ী মূলত আমরা ডায়াগনোসিস করি। তো ম্যানিক এপিসোড ইজ ডিফাইন্ড বাই এ distinct period during which there is an abnormally and persistently elevated expansive or irritable mood। কথাটা একটু খেয়াল করো, এ ডিস্টিংক্ট পিরিয়ড অর্থাৎ একটা নির্দিষ্ট করা যাবে এরকম একটা সময়ের মধ্যে ইন হুইচ দেয়ার ইজ অ্যান অ্যাবনর্মালি অ্যান্ড পারসিস্টেন্টলি এলিভেটেড, মানে খুব অস্বাভাবিক পরিমাণে এবং পারসিস্টেন্ট মানে যেটা থাকবে অনেক দিন ধরে চলবে এরকম একটা এলিভেটেড, মানে আমার নর্মালি যা মুড তার চেয়ে একটু হাই মুড থাকবে, একটু এক্সপান্সিভ মানে অনেক বেশি ক্ষেত্র জুড়ে এটা হবে, অ্যান্ড ইরিটেবল মুড অর ইরিটেবল মুড, মানে এটা হচ্ছে অর সবসময় যে ম্যানিক এপিসোডে পেশেন্ট আমরা দেখবো পরে যে সবসময় যে খুব খুশি থাকবে তা না, অনেক সময় ইরিটেবল হতে পারে, পেশেন্টের রাগ অনেক বেড়ে যেতে পারে, হ্যাঁ সবকিছু নিয়ে সে খুব খিটখিটে মেজাজে থাকতে পারে, তো ইরিটেবল মুড হতে পারে। অ্যাট দিস পিরিয়ড অফ অ্যাবনর্মাল মুড মাস্ট বি অ্যাট লিস্ট ফর 1 উইক। এই যে এক্সটেন্সিভলি তোমার এলিভেটেড এক্সপান্সিভ এবং ইরিটেবল মুড থাকবে এটা কমপক্ষে 1 সপ্তাহ হইতে হবে, অর লেস ইফ হসপিটালাইজেশন ইজ নিডেড। কিন্তু দেখা গেল যে পেশেন্ট এত বেশি এক্সাইটেড, এত বেশি তার মুড এলিভেটেড এবং এক্সপান্সিভ এবং এত বেশি ইরিটেটেড যে তাকে আসলে বাসায় রাখাই সম্ভবই হলো না, একেবারে 3 দিন বা 4 দিনের মাথায় দেখা গেল তাকে হসপিটালে ভর্তি করতে হলো। এখন সেক্ষেত্রে 1 সপ্তাহ কম হলেও আমরা সেটাকে ম্যানিক এপিসোড বলবো, হ্যাঁ ম্যানিক এপিসোড অর ম্যানিয়া। এখন এই যে মুড ডিস্টারবেন্স থাকবে, দিস মুড ডিস্টারবেন্স মাস্ট বি অ্যাকম্পানিড বাই অ্যাট লিস্ট 3 অ্যাডিশনাল সিমটমস ফ্রম দিস লিস্ট। অর্থাৎ ম্যানিক এপিসোড হতে গেলে প্রথমেই যেটা থাকতে হবে সেটা হচ্ছে একটা এলিভেটেড বা এক্সপান্সিভ অর ইরিটেবল মুড থাকতে হবে, যেটা 7 দিন পারসিস্ট করবে, এর সাথে কমপক্ষে আরো 3টা সিমটম থাকতে হবে, তখন আমরা এটাকে বলতে পারবো ম্যানিক এপিসোড। সেই কি কি সেই লিস্টগুলো কি কি 3টা সিমটম? একটা হতে পারে যে ইনফ্লেটেড সেলফ এস্টিম অর গ্র্যান্ডিওসিটি। ইনফ্লেটেড সেলফ এস্টিম কথাটা একটু বোঝার চেষ্টা করো। ইনফ্লেটেড, ইনফ্লেট মানে হলো কোনো কিছুকে ফুলানো ফাঁপানো, যেমন আমরা বেলুন ইনফ্লেট করি, হ্যাঁ বেলুনের ভিতরে কিন্তু বাতাস থাকে, অন্য কিছু থাকে না। একটা বেলুনকে আমি ফু দিয়ে ভিতরে বাতাস দিব, বেলুনটা ফুলে অনেক বড় হয়ে যাবে, এরকম ইনফ্লেটেড পেশেন্টের যে সেলফ এস্টিমটা এটা এরকম ফুলানো ফাঁপানো, অর্থাৎ ভিতরে আসলে কিছু নাই, সে আসলে নিজেকে বড় মনে করছে, সে মনে করছে আমি অনেক বড় কিছু হয়ে গেছি, কিন্তু আসলে কিন্তু সে বড় কিছু না। যেমন ছোট্ট একটা উদাহরণ দিই, আমাদের ওয়ার্ডে একটা পেশেন্ট ছিল, সে আমাদের মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমান স্যার যখন মারা গিয়েছিলেন তার পরপরই জাস্ট ওয়ার্ডে উনি এসেছেন, ওনার আত্মীয় স্বজন ভর্তি করে দিয়েছেন। তো পেশেন্টের খুব ইরিটেবল মুড, সে মানে অনেক লাথি মারছে, ঘুষি মারছে, ইভেন আমাকে একটা লাথি মেরে দিয়েছিল। সে এসে বলছে যে তাকে এখনই ঢাকা পাঠাতে হবে, অ্যাম্বুলেন্স ঠিক করে দেন, আমি এখনই ঢাকা যাব। কেন ঢাকা যাবেন? কারণ প্রেসিডেন্ট মারা গিয়েছেন, ওনার চেয়ার খালি আছে, আমাকে ঢাকায় গিয়ে চেয়ারটা দখল করতে হবে। অর্থাৎ তার ভেতরের এই যে, অথচ সে কিন্তু একটা নর্মাল মানুষ, একটা সিম্পল একটা গ্রামের একজন মানুষ, সে কিন্তু রাজনীতিও করে না, কিছুই জানে না রাজনীতি, অথচ তার মনে হচ্ছে যে সে এখনই প্রেসিডেন্টের চেয়ার দখল করে সে এখন দেশের প্রেসিডেন্ট হয়ে যাবে। হ্যাঁ, এটা তো ইনফ্লেটেড, এটা কিন্তু ইনক্রিজড না, কথাটা মনে করো। যেমন একজন মেডিকেল কলেজের প্রিন্সিপাল স্যার, উনি যদি এসে বলেন যে আমি এই মেডিকেলের প্রিন্সিপাল, উনি খুব গর্বের সাথে বলছেন, এটা কিন্তু ইনফ্লেটেড হবে না, কারণ উনি আসলেই মেডিকেল কলেজের প্রিন্সিপাল। উনার সেলফ এস্টিমটা বড়, এটা ঠিক আছে, উনার সেলফ এস্টিম নিজের সম্বন্ধে অনেক ভালো বা বেশি, এটা ঠিক আছে, কিন্তু উনি আসলেই তো প্রিন্সিপাল, এটা ইনফ্লেটেড হওয়ার কিছু নেই। কিন্তু এখন একটা মেডিকেল কলেজের পিয়ন সে যদি এসে বলে যে আমি এই মেডিকেলের প্রিন্সিপাল, তাহলে এটাকে আমরা বলবো যে ইনফ্লেটেড সেলফ এস্টিম। হ্যাঁ, এবং এটার আরেকটা নাম হচ্ছে আমরা বলি যে গ্র্যান্ডিওসিটি। আমরা যখন এই যে ডিলিউশন পড়িয়েছিলাম তখন কিন্তু আমরা এটা বলেছিলাম যে গ্র্যান্ডিওসিটি অর্থাৎ নিজের সম্বন্ধে অনেক উচ্চ ধারণা। এটা পেশেন্ট এসে সবসময় বলবে যে আমি নিজেকে অনেক বড় মনে করছি বা আমি অনেক বড় কিছু হয়ে গেছি, এরকম কিন্তু না। এটা অনেক সময় তোমার পেশেন্টের সিমটম দেখে তোমাকে ঠিক করতে হবে। তো আর কি কি ধরনের সিমটম থাকতে পারে, পেশেন্টটা কি বলে? যেমন অনেক পেশেন্ট যেমন একটু ধর্মীয় রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড থেকে যদি আসে, অনেক সময় পেশেন্ট বলে যে আমি নবী হয়ে গেছি, হ্যাঁ আমি ফেরেশতা হয়ে গেছি, তারপরে আল্লাহর সাথে আমার রেগুলার কথা হয়, বা আল্লাহ আমাকে বিশেষ গুরুদায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, হ্যাঁ আমার কাজ ধর্ম প্রচার করা, এ ধরনের কথাবার্তা বলতে পারে। আবার অনেক পেশেন্ট দেখবা যে তোমার সামনে এসে জাস্ট মোবাইলে একটু টেপাটেপি করে কানে দিয়ে বলছে আমি কথা বলছি, কার সাথে কথা বলছেন? যে বাদশাহ সালমানের সাথে কথা বলছি, হ্যাঁ যে সৌদির বাদশার সাথে কথা বলছে বা ট্রাম্পের সাথে কথা বলছে। কেউ এসে বলবে যে দেশের প্রধানমন্ত্রী তো আমার খালা হয়, দেশের প্রধানমন্ত্রী হচ্ছে গিয়ে আমার চাচা হয়, অমুক মন্ত্রী আমার বন্ধু হয়। আসলে কিন্তু সে কিছুই না, কিন্তু সেটা বিলিভ করে যে আমি আসলে এত বড় কিছু হয়ে গেছি।
আবার অন্যভাবে বলতে পারে, যেমন অনেক সময় দেখা যায় যে এদের শরীরে প্রচন্ড শক্তি থাকে, নিজেকে অনেক বড় মনে করে, তো শরীরে প্রচন্ড শক্তি থাকে। যেমন আমার এক পেশেন্ট এসে একদিন বলছে যে স্যার আমার মনে হয় যে আমি এক ঘুষিতে বাংলাদেশটা ভেঙে ফেলি। হ্যাঁ, তো কত বড় ঘুষি যে এক ঘুষিতে এসে পুরো বাংলাদেশ ভেঙে ফেলবে। তো এইভাবে বিভিন্নভাবে আচরণ দিয়ে, তার কথাবার্তা দিয়ে পেশেন্ট সবসময় বুঝাতে চেষ্টা করবে যে আমি আসলে বিশাল কিছু, কিন্তু আসলে সে কিছুই না। হ্যাঁ, নিজেকে অনেক ধনী ভাববে, অনেক শক্তিশালী ভাববে, অনেক ক্ষমতাবান ভাববে। এটা এরকম মনে করতে পারে। দ্বিতীয় যে জিনিসটি থাকবে সেটা হচ্ছে ডিক্রিজড নিড ফর স্লিপ। কথাটা একটু খেয়াল করো, ইনসোমনিয়া কিন্তু না, এটা হচ্ছে ডিক্রিজড নিড ফর স্লিপ, অর্থাৎ পেশেন্টের ঘুমের চাহিদা কমে যাবে। তুমি যদি পেশেন্টকে জিজ্ঞাসা করো যে আপনার ঘুম কেমন হয়, তাহলে পেশেন্ট বলবে যে না আমি অনেক ঘুমাই, আমার প্রচুর ঘুম হয়। অথচ পাশ থেকে তার যে আত্মীয় স্বজন যারা তাকে নিয়ে আসবে তারা বলবে যে না সে কিন্তু একেবারেই ঘুমায় না, সারা রাতে 2 ঘন্টা ঘুমিয়েছে মাত্র। হ্যাঁ, এটা বললেও আবার সে খেপে যায়, হ্যাঁ 2 ঘন্টায় তো ঘুমাইছে, আর কত ঘুমাইতে হয়, 2 ঘন্টা ঘুম এনাফ, এত ঘুমাবো তাহলে আমি কাজ করব কখন, দেশের জন্য কাজ করব কখন, দুনিয়ার জন্য কাজ করব কখন। এ ধরনের কথাবার্তা বলবে। অর্থাৎ এই যে খুব সামান্য পরিমাণে ঘুমাবে, সারা রাতে হয়তো দেখা যাবে 2-3 ঘন্টা ঘুমাবে, কিন্তু তার কাছে মনে হবে যে এটাই অনেক ঘুম। হ্যাঁ, এটাকে আমরা বলি যে ডিক্রিজড নিড ফর স্লিপ। এটা থাকবে ম্যানিক এপিসোডে। এরপরে যে জিনিসটা থাকবে মোর টকেটিভ দ্যান দ্য ইউজুয়াল, অর্থাৎ প্রচুর পরিমাণে কথা বলবে। হ্যাঁ, পেশেন্টের আত্মীয় স্বজন এসে বলবে যে গত কয়েকদিন ধরে সে এত বেশি কথা বলে যে তার কথার অত্যাচারে টেকা যাচ্ছে না, অথচ সে আগে কিন্তু এত কথা বলতো না। হ্যাঁ, প্রচুর পরিমাণে কথা বলবে। তুমি যদি তাকে জিজ্ঞাসা করো যে আপনার নাম কি, যেমন একটা সাধারণ মানুষকে যদি জিজ্ঞেস করি যে আপনার নাম কি, তাহলে সে বলবে যে আমার নাম সাপোজ আমার নাম আব্দুর রহিম। এখন একটা ম্যানিক লোককে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার নাম কি, তাহলে সে একেবারে যে কথা শুরু করবে আর থামবে না। হ্যাঁ, যে আমার নাম আব্দুর রহিম, রহিম আল্লাহর নাম, আব্দুর রহিম মানে আল্লাহর চাকর, আমি আল্লাহর অনেক পছন্দের বান্দা, আমি আল্লাহকে অনেক খেদমত করি, এই জন্য আমার নাম আমার বাবা মা আব্দুর রহিম রাখছেন। আসলে আব্দুর রহিম নামটা আমার দাদা রাখছিলেন, কিন্তু দাদার নাম পরে এটা পছন্দ হয়নি, দাদি অন্য নাম রাখতে চাইছিল, কিন্তু না পরে এটাই রাখা হয়েছে, এটা দিয়ে আকিকা করা হয়েছে। মানে এই যে তার নাম নিয়ে কথা শুরু করলো, এই কথা আর থামতেছে না। অথচ তাকে কিন্তু সিম্পল একটা কোশ্চেন করা হয়েছিল যে আপনার নাম কি, সে কথা একের পর এক বলতেই থাকবে। এটাকে অনেক সময় আমরা বলি যে প্রেশার অফ স্পিচ। আমরা যখন এমএসসি পড়িয়েছিলাম তখন হয়তো বলেছি যে স্পিচের ভিতরে আমরা কয়েকটা জিনিস দেখি, একটা হচ্ছে রেট, রিদম, আর হচ্ছে ভলিউম। রেট মানে সে যত দ্রুত কথা বলবে, এটা হচ্ছে গিয়ে রেট। আর একটা হচ্ছে রিদম, যে কথাগুলো সে মানে থেমে থেমে বলে নাকি এক নাগাড়ে বলতেই থাকে। আরেকটা হচ্ছে ভলিউম, অর্থাৎ কত জোরে সে কথা বলে। তো এই সাধারণত এই পেশেন্টদের, ম্যানিক পেশেন্টদের এই রেট এবং ভলিউম দুটোই খুব বেশি পরিমাণে থাকে। এটাকে আমরা আরেকভাবে বলি যে প্রেশার অফ স্পিচ থাকে। হ্যাঁ, প্রচুর কথা বলবে সে, অসংখ্য কথা বলবে, খুব জোরে জোরে কথা বলতে থাকবে, এবং অপ্রাসঙ্গিক ভাবে যে কোনো বিষয়ে একটা কথা শুরু করলে সে আর সেটাকে মানে থামাইতে পারবে না কথা। এটাও পেশেন্টের মধ্যে ম্যানিক এপিসোডের মধ্যে থাকতে পারে। এরপরে যে জিনিসটা থাকে আমরা আলোচনা করেছিলাম আগে যখন আমরা ফেনোমেনোলজি পড়িয়েছি, যে সেটা হচ্ছে ফ্লাইট অফ আইডিয়াস, অর্থাৎ একটা টপিক থেকে আরেকটা টপিকে সে সব সময় ফ্লাই করতে থাকবে, তার টপিক সব সময় চেঞ্জ হতে থাকবে। হ্যাঁ, যেমন এই যে বললাম একটু আগে যে আপনার নাম কি, না, আমার নাম আব্দুর রহিম, আমার দাদা এই নাম রেখেছিলেন, আমি আল্লাহকে অনেক ভালোবাসি, এই জন্য আল্লাহর চাকর হিসেবে আমার নাম রাখা হয়েছে। আমি আমি অনেক ইবাদত করি, অনেক নামাজ পড়ি, নামাজ পড়লে মানুষ বেহেশতে চলে যায়, বেহেশতে গেলে অনেক কিছু পাওয়া যাবে, বেহেশতে দুধের নদী আছে, বেহেশতে মধুর নদী আছে, মধু স্বাস্থ্যের জন্য অনেক ভালো, আমি মধু খাই, কালাই জিরা খাই। এই যে টপিক গুলো একটার পর একটা চেঞ্জ হতে, তাকে শুরু করা হয়েছিল যে আপনার নাম কি, এখন সে মধু এবং কালাই জিরা খেলে কি তৈরি হয় এইটা নিয়ে কথা বলা শুরু করলো। এই যে তার টপিক সব সময় ফ্লাই করতে থাকবে, কথা বলতে থাকবে। হ্যাঁ, কিন্তু একটার সাথে আরেকটার একটা লজিক্যাল কানেকশন থাকে। এটাকে বলা হচ্ছে ফ্লাইট অফ আইডিয়াস। এরপরে যে জিনিসটা থাকবে ডিস্ট্রাক্টিবিলিটি। হ্যাঁ, ডিস্ট্রাক্টিবিলিটি কথাটার মানে হচ্ছে যে সে কোনো কিছুতে আসলে ফোকাসড থাকতে পারে না। সাধারণত আমরা একটু পরে আলোচনা করব যে এই যে ম্যানিক এপিসোডের যে পেশেন্ট গুলো, তাদের একটা জিনিস থাকে, সেটা হচ্ছে ইনক্রিজড গোল ডিরেক্টেড অ্যাক্টিভিটিস। হ্যাঁ, তারা যে কোনো কাজের জন্য অনেক বেশি পরিমাণে আগ্রহী হয়ে যায়, অনেক বেশি চেষ্টা করে, সে প্রচুর পরিমাণে পড়ালেখা করবে। যদি পড়ালেখা করতে চায়, সে নামাজ পড়তে চাইলে প্রচুর পরিমাণে নামাজ পড়বে। সে হয়তো বা যে কোনো কাজ অনেক বেশি বেশি করে কাজ করবে। এখন প্রশ্ন হতে পারে যে পড়াশোনা করা, কাজ করা, এগুলো তো ভালো, তা বেশি করলে সমস্যা কোথায়? বেশি করলে সমস্যাটা ওইখানেই যে তার থাকে ডিস্ট্রাক্টিবিলিটি, অর্থাৎ সে কোনো কিছুতে ফোকাসড থাকতে পারে না। যে কাজই করুক না কেন, একটা কাজ অসম্পূর্ণ রেখে সে আরেকটা কাজের দিকে চলে যাবে। তো যদি কোনো কাজে সে ফোকাসড না থাকে, সে সারাদিনে যত কাজই করুক না কেন, সেই কাজের তো আলটিমেটলি কোনো আউটকাম আসবে না, অর্থাৎ সেই কাজটা থেকে সে ভালো কিছু কখনো পাবে না। এই জন্য তার ডিস্ট্রাক্টিবিলিটি থাকবে, সে সবসময়
অনেক কিছু করতে থাকবে। এই যে কথাটা আমরা বলছিলাম যে ইনক্রিজড গোল ডিরেক্টেড অ্যাক্টিভিটিস, যে তার একটা গোল থাকবে। যেমন ওই যে আমাদের ওই পেশেন্টটার ছিল যে সে প্রেসিডেন্টের চেয়ার দখল করবে, এটা হচ্ছে গিয়ে তার গোল। এখন এই গোলটাকে উদ্ধার করতে গিয়ে সে যত ধরনের মানুষকে মারধর করা, অত্যাচার করা, কেন তাকে অ্যাম্বুলেন্স ঠিক করে দেওয়া হচ্ছে না, কেন তাকে ঢাকায় যেতে দেওয়া হচ্ছে না, হ্যাঁ, এই ধরনের যত ধরনের অ্যাক্টিভিটিস। অনেক সময় এই পেশেন্টটা হয়তো বা এরকম ছিল, অনেক সময় দেখা যাবে পেশেন্ট নিজেই একটা গাড়ি ভাড়া করে ফেলেছে, সে ঢাকা চলে যাবে, এই ধরনের কাজ করতে পারে। এই ধরনের গোল ডিরেক্টেড অ্যাক্টিভিটিস থাকে। আর এরপরে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে এক্সেসিভ ইনভলভমেন্ট ইন অ্যাক্টিভিটিস দ্যাট হ্যাভ এ হাই পটেনশিয়াল ফর পেইনফুল কনসিকুয়েন্স। অর্থাৎ মানে এমন ধরনের সে অ্যাক্টিভিটিস করবে যে অ্যাক্টিভিটিসগুলোর কনসিকুয়েন্স আসলে খুব ভালো না। যেমন এনগেজিং ইন আনরেস্ট্রেন্ট বাইং স্প্রি, অর্থাৎ সে প্রচুর পরিমাণে টাকা পয়সা খরচ করবে, সে অনেক জিনিসপত্র কিনবে, বাজারে গেলে বাজারে যা দেখে সেটাই কিনে নিয়ে আসবে, তার প্রয়োজন থাকুক অপ্রয়োজনীয় থাকুক, তার মানে অল্প অ্যামাউন্টে দরকার থাকলেও দেখা যাবে সে অনেকগুলো কিনে নিয়ে আসে। তারকে হয়তো বাজারে পাঠানো হয়েছে যে তুমি গিয়ে 1 কেজি চাল কিনে নিয়ে আসো, দেখা গেল সে 20 কেজি চাল কিনে নিয়ে আসছে, অথচ তার বাড়িতে হয়তো 20 কেজি চালের কোনো প্রয়োজন নাই। সে হয়তো একটা জামা গতকালকে একটা জামা কিনেছে, আজকে তাকে আরেকটা জামা কিনে দিতে হবে, পরশুদিন আরেকটা জামা কিনে দিতে হবে। এভাবে সে বাজারে যা দেখবে সমস্ত কিছু সে কিনে নিয়ে আসবে, অথচ তার পকেটে হয়তো বা পয়সাই নেই, সে সবকিছু কিনতে চাবে। এই ধরনের বাইং স্প্রি অনেক বেশি থাকে। সেক্সুয়াল ইনডিসক্রিশন থাকতে পারে, যেমন এই যে ম্যানিক এপিসোড গুলাতে এই যে কিছু সিমটম থাকে, যেমন এদের ভিতরে কিছু ডিস্ট্রাক্টিবিলিটি থাকে, ফ্লাইট অফ আইডিয়াস থাকে, যে ইনফ্লেটেড সেলফ স্টিম থাকে, এগুলো সবগুলো মিলে যে জিনিসটা তৈরি হয় যে অপোজিট সেক্সের প্রতি তার অ্যাট্রাকশনটা বেড়ে যায়, এবং এই অ্যাট্রাকশনটা অনেক সময় ডিসইনহিবিটেড হয়, অর্থাৎ মানে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না, হ্যাঁ। যে কারণে দেখা যাবে যে রাস্তায় যেতে যেতে কোনো মেয়েকে একটা অশ্লীল কথা বলে ফেললো বা তার সাথে একটা অশ্লীল আচরণ করে ফেললো, এটা হয়তো বা সে কিছু মিন করে বলে নাই, কিন্তু যেহেতু সে এখন একটা ম্যানিক সুইং এ আছে, এটা সে করে ফেললো। আবার মহিলাদের ক্ষেত্রেও তাই, হয়তো দেখা গেল রাস্তায় দিয়ে যাচ্ছে, একটা কোনো একটা পুরুষ লোককে দেখে তাকে হয়তো বা এমন একটা কোনো আচরণ করলো বা কথা বললো যেটা আসলে সাধারণভাবে একটা মেয়ের বলার কথা না, হ্যাঁ, এই ধরনের কাজ করবে। ফুলিশ বিজনেস ইনভেস্টমেন্ট, যেমন তার কাছে মনে হবে যে আমি তো সবকিছু বুঝি, আমি ব্যবসা বুঝি, আমি অর্থনীতি বুঝি, আমি রাজনীতি বুঝি, আমি সবই বুঝি, এটা বলে সে হয়তো দেখা গেল যে খুব গ্রামের মধ্যে দেখা যাচ্ছে যে তোমার ধরো কি বলি একটা 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 ধরো একটা গ্রাম বা একটা একেবারে অনুন্নত একটা মফস্বল এলাকা, সেখানে গিয়ে দেখা গেল সে একটা বড় কম্পিউটারের দোকান খুলে বসলো, হ্যাঁ, একটা একটা ফুলিশ ইনভেস্টমেন্ট, অর্থাৎ যে ইনভেস্টমেন্ট থেকে আসলে মানে তার কোনো গেইন হবে না, তার কোনো লাভ হবে না, এটা সবাই বুঝে, কিন্তু সে এটা বুঝবে না, তার কাছে মনে হবে যে না আমি যেটা করবো আমার সেটাই। তো এই ধরনের যে ধরনের আবার অনেকে আছে খুব রাফ ড্রাইভিং করে, হ্যাঁ, যদি একটু ম্যানিক সুইং এ থাকে, সে গাড়ি চালালে বা মোটরসাইকেল চালালে দেখা যাবে গাড়িতে বসে আছে বা মোটরসাইকেলে বসে আছে, তার মনে হচ্ছে যে আমি প্লেন চালাচ্ছি, এত স্পিডে সে গাড়ি ঘোড়া চালাবে। তো এর কনসিকুয়েন্স কিন্তু খারাপ হতে পারে, সে অ্যাক্সিডেন্ট করতে পারে, কিন্তু সেটা তার মাথায় নেই। তো এই জন্য আমরা বলছি যে এক্সেসিভ ইনভলভমেন্ট ইন অ্যাক্টিভিটিস দ্যাট হ্যাভ এ হাই পটেনশিয়াল ফর পেইনফুল কনসিকুয়েন্স, এই ধরনের কাজের ভিতরে সে ইনভলভ হতে পারে। এখন এইখানে এই যে 7টা সিমটম আছে, এই 7টা সিমটমের মধ্যে যে কোনো 3টা সিমটম পেশেন্টের থাকবে অ্যালং উইথ দা, ওই যে আমরা বললাম যে এলিভেটেড অর এক্সপানসিভ অর ইরিটেবল মুড, অর্থাৎ মুডের সিমটমটা প্রমিনেন্ট, তার সাথে এই 7টার ভিতরে যে কোনো 3টা সিমটম পেশেন্টের থাকবে, এবং এটা ফর অ্যাটলিস্ট 1 উইক হতে হবে, এবং যদি 1 উইকের আগে পেশেন্টকে হসপিটালে ভর্তি করতে হয় তাহলেও হবে, হ্যাঁ। আচ্ছা, যেটা আমরা বলেছিলাম সেটা হচ্ছে ম্যানিক এপিসোড। আবার ওই যে আমরা গ্রাফটাতে যে দেখিয়েছিলাম যে হাইপোম্যানিক একটা এপিসোড, হ্যাঁ, হাইপো কথার মানে হচ্ছে কম, অর্থাৎ ম্যানিক এবং হাইপোম্যানিক দুটোর ভিতরে তফাৎ এটুকুই যে ম্যানিক এপিসোডের হচ্ছে গিয়ে অ্যাম্পলিটিউডটা অনেক বেশি থাকে, অর্থাৎ সিমটমের ইন্টেন্সিটি গুলো অনেক বেশি থাকবে, কিন্তু হাইপোম্যানিকে একই সিমটমই থাকবে বাট তার ইন্টেন্সিটিটা কিছুটা কম থাকবে। তো ম্যানিক এপিসোড হতে গেলে সিমটম অ্যাটলিস্ট 7 দিন হতে হয়, হাইপোম্যানিক হতে গেলে আমরা কিন্তু 4 দিন হলেও এটাকে হাইপোম্যানিক বলবো, অর্থাৎ সিমটম মাত্র 4 দিন ছিল, এরপরে আর ছিল না, সেখানেও আমরা এটাকে হাইপোম্যানিয়া বলতে পারবো। বাকি যে সিমটম গুলা এই মুডের সিমটমের সাথে বাকি যে সিমটম, সেই সিমটম কিন্তু ম্যানিক এবং হাইপোম্যানিকের একই সিমটম, হ্যাঁ, আলাদা কিছুই না, পুরো একই সিমটম। তো তাহলে ম্যানিক এবং হাইপোম্যানিককে আমরা আলাদা করব কিভাবে? একটা মানে আলাদা করার বিষয়টাই হচ্ছে গিয়ে ইন্টেন্সিটি। এই যে এই সব সিমটম একই, হ্যাঁ, জাস্ট এইখানে হচ্ছে দ্য এপিসোড ইজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যান আনইকুইভোকাল চেঞ্জ ইন ফাংশনিং, এটা হচ্ছে হাইপোম্যানিয়ার মেইন কথা।
ম্যানিক এপিসোডে যেটা থাকে, পেশেন্টের ফাংশনাল ডিস্টারবেন্স অবভিয়াসলি হবে। আমরা আগের দিন বলেছিলাম সিজোফ্রেনিয়া পড়ানোর সময় যে সিমটম থাকলেই কিন্তু হবে না, সিমটম গুলা যদি পেশেন্টের ফাংশনকে হ্যাম্পার করে, তার প্রফেশনাল, তার ইন্টারপার্সোনাল, তার ফ্যামিলিয়াল যে কোনো ধরনের ফাংশনকে হ্যাম্পার করে, তখন আমরা সেটাকে বলবো যে ডিসঅর্ডার। তো ম্যানিকের ক্ষেত্রে এই ফাংশনাল ইম্পেয়ারমেন্টটা খুব প্রমিনেন্ট হবে, সে আসলে কোনো কিছুই করতে পারবে না। বাট হাইপোম্যানিয়ার ক্ষেত্রে আনইকুইভোকাল, সে আসলে মানে তার সিমটম গুলো এমন পর্যায়ে থাকবে, সে নিজেকে বড় মনে করে ঠিকই আছে, টাকা পয়সা খরচ করে ঠিকই আছে, কথা বেশি বলে ঠিক আছে, কিন্তু সে অফিস আদালত করতে পারছে, স্কুল করতে পারছে, লেখাপড়া করতে পারছে, সবই করতে পারছে, আবার মাঝে মাঝে মনে হয় যে না একটু কেমন জানি অ্যাবনর্মাল, মানে ঠিক বোঝা যায় আবার যায় না, এই ধরনের ব্যাপার একটা থাকবে। আর এটা হচ্ছে অবজারভেবল বাই আদার্স। ম্যানিকে যেরকম হচ্ছে গিয়ে যে পেশেন্ট একেবারেই তার আউট অফ ফাংশনে থাকবে, তার নর্মাল কোনো ফাংশনিংই থাকবে না, সে অফিসে চাকরি করতে পারবে না, পড়ালেখা করতে পারবে না, মানুষজনের সাথে রিলেশন মেনটেন করতে পারবে না, কোনো কিছুই করতে পারবে না। বাট এইখানে সে সবকিছুই করতে পারবে, কিন্তু অন্যরা অবজার্ভ করবে যে না এই লোকটার ভিতরে সামথিং রং, সে আগে এরকম ছিল না, এখন একটু তার ভিতরে খানিকটা চেঞ্জ চলে এসছে। এটা থাকবে হাইপোম্যানিকে। এবং নট সিভিয়ার এনাফ, এই যে আরেকটা কথা, যে এপিসোড ইজ নট সিভিয়ার এনাফ ফর ইম্পেয়ারমেন্ট ইন সোশ্যাল অকুপেশনাল ফাংশনিং অর নেসেসিয়েট হসপিটালাইজেশন, মানে এত বেশি সিমটম থাকবে না, সিমটমের ইন্টেন্সিটি গুলো কম থাকবে, কিন্তু সিমটম কিন্তু সবই থাকবে। এটা হচ্ছে ম্যানিক আর হাইপোম্যানিয়ার বেসিক কথা। তো ম্যানিক হোক আর হাইপোম্যানিক হোক, যেটাই হোক, সেটাই কিন্তু বাইপোলার মুড ডিসঅর্ডারের ফিচার। আমরা যখন ডিপ্রেশন পড়াবো তখন আমরা ডিপ্রেশনের সিমটম গুলো বলবো, যে ডিপ্রেশনের সিমটম থাকলেই কিন্তু সেটা বাইপোলার হবে না, কিন্তু যদি পেশেন্টের একটা সিঙ্গেল ম্যানিক অথবা একটা সিঙ্গেল হাইপোম্যানিক এপিসোডও থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমরা এটাকে বাইপোলার মুড ডিসঅর্ডার বলবো। কথাটা পরিষ্কার করে বুঝো, যে পেশেন্টের যদি শুধুমাত্র ডিপ্রেশনের সিমটম থাকে, যেটা আমরা পরের দিন পড়াবো, ডিপ্রেশনের সিমটম যদি শুধুমাত্র থাকে কিন্তু কোনো ম্যানিকের বা হাইপোম্যানিকের এপিসোড যদি না থাকে, তাহলে সেটা শুধুমাত্র ডিপ্রেসিভ ডিসঅর্ডার। বাট কোনো পেশেন্টের ডিপ্রেশন আছে অথবা নাই, ডিপ্রেশন থাকতেও পারে নাও থাকতে পারে হিস্ট্রিতে, কিন্তু একটা ম্যানিক অথবা একটা হাইপোম্যানিকের এপিসোডের হিস্ট্রি থাকে, বা একটা ম্যানিক আর হাইপোম্যানিক এপিসোড থাকে, তাহলে সেই পেশেন্টকে অবশ্যই আমরা বাইপোলার মুড ডিসঅর্ডার বলবো। এখন কথা হচ্ছে যে এর ম্যানেজমেন্ট কি। ম্যানেজমেন্টের ভিতরে প্রথম যে বিষয়টি থাকে সেটি হচ্ছে জেনারেল ম্যানেজমেন্ট। জেনারেল ম্যানেজমেন্টের ভিতরে টু এনশিওর দ্য সেফটি অফ দ্য পেশেন্ট বাই হসপিটাল বাই ফিজিক্যাল রেস্ট্রেনিং। আচ্ছা, ফিজিক্যাল রেস্ট্রেনিং কিন্তু সবসময় আমরা করার দরকার পড়ে না। যেমন ওই যে পেশেন্টের কথা বলছিলাম যে আমাকে এখনই ঢাকা পাঠাতে হবে, আমি প্রেসিডেন্টের চেয়ারটা দখল করব, এখন সে সবাইকে মারধর করছে, গালিগালাজ করছে। এখন ধরো যে সেই পেশেন্টকে যদি আমি রেস্ট্রেন না করি, ফিজিক্যালি রেস্ট্রেন না করি, তাহলে কিন্তু সে একটা বড় দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে, হ্যাঁ, অন্যকে আঘাত করতে পারে, বা অন্যকে আঘাত করতে গিয়ে নিজেও আঘাত পেতে পারে, এটা করতে পারে। অথবা তার মেডিকেশন কোনোভাবেই এনশিওর করা যাচ্ছে না, যদি মেডিকেশন, ওরাল মেডিকেশন এনশিওর করা না যায়, তখন কিন্তু তাকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইনজেক্টেবল মেডিকেশন দিতে হবে। ইনজেক্টেবল মেডিকেশন দিলে, যে ওরাল মেডিকেশন নিচ্ছে না সে তোমাকে ইনজেকশন কিন্তু দিতে দিবে না। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদের কি করতে হয়, পেশেন্টকে ফিজিক্যালি রেস্ট্রেন করতে হয়, শরীর বেঁধে রাখতে হয়। হ্যাঁ, বেঁধে রাখার জন্য আসলে আইডিয়াল জিনিস হলো এক ধরনের খুব একটা রেস্ট্রেনিং একটা জ্যাকেট থাকে পেশেন্টকে, আমরা যেরকম আমরা শীতকালে যেরকম জ্যাকেট পরি, ব্লেজার পরি, এরকম জ্যাকেটের মতো দেওয়া থাকে, জ্যাকেটের অনেকগুলো বেল্ট থাকে, বেল্টগুলা আমরা খাটের সাথে বা বেডের সাথে আটকিয়ে দিই, তাতে পেশেন্ট আর উঠতে পারে না, মুভ করতে পারে না। এটা হচ্ছে কি আইডিয়াল। বাট আমরা অন্য অনেকভাবে করি, আমরা গামছা বেঁধে নিই, অনেক সময় আমাদের প্র্যাকটিক্যাল সিনারিও যেটা আমরা করি, আমরা খুব লম্বা লম্বা গামছা নিয়ে দুই হাতে বা দুই পায়ে বেঁধে এটা খাটের সাথে বেঁধে রাখি। বাট মাইন্ড ইট, কখনোই কিন্তু আমাদের সোসাইটিতে খুব প্রচলিত আছে যে পাগল মানে তাকে শিকল দিয়ে বেঁধে রাখতে হবে। অনেক পেশেন্ট আমাদের কাছে আসে যে হাত পায়ে শিকল দিয়ে, তালা দিয়ে, মানে এটা একটা পৈশাচিক ব্যাপার হয়ে যায়। হ্যাঁ, তো এই ধরনের শিকল কিন্তু কখনোই দিয়ে রাখা যাবে না, কারণ এটা পেইনফুল হয়। লোহার একটা শিকল সে হাতে দিচ্ছে, সেই হাতটা সে সবসময় ঝাঁকাচ্ছে, জিনিসটা পেশেন্টের জন্য খুবই পেইনফুল, এটা করা যাবে না। হ্যাঁ, খুব ইনহিউম্যান এগুলো আচরণ, এই ধরনের ইনহিউম্যান আচরণ আমরা করবো না পেশেন্টের সাথে। তো পেশেন্টকে ফিজিক্যালি রেস্ট্রেন করতে হবে, তার সেফটি এনশিওর করতে হবে। এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তাকে র্যাপিডলি ট্রাঙ্কুয়ালাইজ করতে হবে। র্যাপিড ট্রাঙ্কুয়ালাইজেশন অর্থাৎ পেশেন্টকে ঘুমিয়ে দিতে হবে, ওষুধ দিয়ে একদম ঘুম পাড়িয়ে দিতে হবে, যেন ঘুম পাড়ালেও এটাকে এক ধরনের আমরা বলি যে কেমিক্যাল রেস্ট্রেনিং।
যেটা আমরা ফিজিক্যাল রেস্ট্রেনিং করে হাত পা বেঁধে আমরা এই যে র্যাপিড ট্রাঙ্কুলাইজেশন, এটার আরেকটা নাম বলি কেমিক্যাল রেস্ট্রেনিং, হ্যাঁ, বা মেডিকেল রেস্ট্রেনিং। এটাকে আমরা ওই পেশেন্টকে আমরা ইনজেকশন দিয়ে দিই, ঘুমের ইনজেকশন দিয়ে দিই, তারপরে আমাদের কিছু শর্ট অ্যাক্টিং অ্যান্টিসাইকোটিক আছে সেগুলো আমরা দিয়ে দিই, এগুলো দিয়ে আমরা পেশেন্টকে ঘুমিয়ে দিই। এবং তার সাথে সাথে কি করতে হবে, পেশেন্টকে যদি এরকম রেস্ট্রেন করি তার নিউট্রিশন এবং তার হাইড্রেশন এগুলো মেনটেন করতে হবে। পেশেন্টকে হসপিটালাইজ করা এবং রেস্ট্রেন করা, এটার আরেকটা খুব জরুরি বিষয় হলো যে এই পেশেন্টগুলো অনেক সময় লিগাল প্রসিডিউরের ভিতরে জড়িয়ে পড়ে। যেমন সে নিজেকে অনেক বড় মনে করে। এখন নিজেকে অনেক বড় মনে করলে যা হয়, যে রাস্তা দিয়ে যাচ্ছে কোনো একটা পুলিশ অফিসারকে দেখলো, বেটা তুমি কিসের পুলিশ অফিসার, তোমার চেয়ে আমি অনেক বড় অফিসার, বলে পুলিশের গায়ে একটা থাপড় দিয়ে দিল। হ্যাঁ, এটা কিন্তু খুব প্রায়ই করে। হ্যাঁ, ইভেন ডাক্তারের কাছে এসে, বেটা তোমার মতো ডাক্তার আমি পকেটে রাখি, তুমি কোথাকার কি ডাক্তার, এই বলে ডাক্তারের সাথে একটা খারাপ আচরণ করে ফেললো। এগুলা করে। তো আমরা ডাক্তাররা আমরা বুঝি যে উনি হয়তো বা ম্যানিক এপিসোডে আছে, উনি এটা করছেন, কিন্তু বাইরে গিয়ে যদি আরেকটা লোককে এইভাবে করে তাহলে তো খুবই অসুবিধা। হ্যাঁ, যেমন আমাদের একটা পেশেন্ট ছিল, উনি পেশেন্টটা এই আমাদের এখানে বগুড়া মেডিকেলে ছিলেন, শ্রদ্ধেয় পরিতোষ কুমার স্যার। তো স্যারের পেশেন্ট, স্যার পরে আমাকে নিয়ে এসে দেখালেন একদিন যে তার চিঠিটা হচ্ছে একটা, সে চিঠি লিখেছে জাতিসংঘের কাছে, একটা চিঠি লিখেছে যে বগুড়া নিউ মার্কেট সহ এবং এই বগুড়ার সাতমাথার এই আশেপাশের এলাকা, এগুলো আসলে সম্পূর্ণ তার এলাকা, কিন্তু সরকার তার এই জমিগুলো, জায়গাগুলো দখল করে নিয়ে আছে, কিন্তু তাকে এখান থেকে কোনো ভাড়া দেওয়া হচ্ছে না এবং এই জায়গার কোনো অধিকার তাকে দেওয়া হচ্ছে না। সে সুন্দর করে এটা আবার চিঠি লিখে টাইপ করে বাংলায় সে চিঠি লিখে ইউএনএ জাতিসংঘের হেড অফিসে সে কোথা থেকে ইমেল অ্যাড্রেস জোগাড় করেছে, করে সেখানে পাঠিয়ে দিয়েছে। তো জাতিসংঘের লোকরাও খুব মজার, তখন আবার বাংলা জাতিসংঘের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তখন হয় নাই। তো জাতিসংঘের লোকরা আবার তাকে আবার রিপ্লাই করেছে যে তুমি যে ভাষায় চিঠি লিখেছো এটা আমাদের অফিসিয়াল ভাষা না, তুমি আমাদের অফিসিয়াল ভাষায় আর একটা চিঠি লিখে পাঠাও। তো এই ধরনের কাজ অনেক সময় করে ফেলে পেশেন্টরা, খুব নিজের এই গ্র্যান্ডিওসিটি থেকে এই কাজগুলো করে। এই কারণে পেশেন্টকে আসলে হসপিটালাইজড করাটা খুব জরুরি হয়ে যায়। আচ্ছা, র্যাপিড ট্রাঙ্কুলাইজেশন আমরা কি দিয়ে করতে পারি? র্যাপিড ট্রাঙ্কুলাইজেশন আমরা করতে পারি, আমরা পেশেন্টকে হ্যালোপেরিডল, ওরালি প্রথমে আমরা যদি ট্রাই করব, আমরা প্রথমে ওরাল মেডিকেশন পেশেন্টকে অফার করব। আমরা হ্যালোপেরিডল দিতে পারি, আমরা ওরালি ওলানজাপিন দিতে পারি, আমরা শর্ট অ্যাক্টিং বেনজোডায়াজেপাম যেমন হচ্ছে গিয়ে লোরাজেপাম দিতে পারি। এগুলো দিয়ে যদি আমাদের পেশেন্ট ট্রাঙ্কুলাইজ হয়, যদি পেশেন্ট ঘুমিয়ে যায় তাহলে ভালো। কিন্তু যদি ওরাল মেডিকেশন অনেক সময় পছন্দ না হয় বা মানে কার্যকরী না হয়, পেশেন্ট না নিতে চায়, পেশেন্ট পছন্দ করছে না, বা হয়তো ওরাল মেডিকেশন দিয়ে পেশেন্টকে ট্রাঙ্কুলাইজ করা গেল না, সেক্ষেত্রে আমরা ইনজেক্টেবলে চলে যেতে পারি। আমরা প্যারেন্টাল দিতে পারি, হ্যালোপেরিডল দিতে পারি। তারপরে আরেকটা আমাদের অপশন আছে জুপ্রোপেনথিক্সল অ্যাসিটেট, এটিও দিলে খুব পেশেন্ট খুব র্যাপিডলি ট্রাঙ্কুলাইজ হয়ে যাবে, এবং র্যাপিডলি ট্রাঙ্কুলাইজ হলে তখন তার এই ম্যানিক এপিসোডটা ধীরে ধীরে কমে আসার পরে আমরা তাকে আবার ওরাল মেডিকেশনে যাব। আর স্পেসিফিক ম্যানেজমেন্টের ভিতরে যে জিনিসটা, সেটা হচ্ছে মুড স্টেবিলাইজার। মুড স্টেবিলাইজার দিতে হবে। মুড স্টেবিলাইজার কি কি, এটা কিন্তু পরীক্ষায় আসে অনেক সময়। পরীক্ষায় যে জিনিসগুলো আসবে সেগুলোর ভিতরে একটা হচ্ছে গিয়ে, যেমন ম্যানিক এপিসোডের সিমটম কি কি, এটা ট্রু ফলসে আসতে পারে, ম্যাচিং এ আসতে পারে, ঠিক আছে, আবার কোশ্চেনেও আসতে পারে, RMR এর কোশ্চেনেও চলে আসতে পারে। আর এই যে নেম সাম মুড স্টেবিলাইজার, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং স্যারদের খুব প্রিয় কোশ্চেন। তো মুড স্টেবিলাইজার যদি জিজ্ঞাসা করে, তোমরা এই চারটা যদি বলো তাহলেই এনাফ। একটা হচ্ছে সোডিয়াম ভ্যালপ্রয়েট, আরেকটা হচ্ছে লিথিয়াম কার্বনেট, আরেকটা হলো কার্বামাজেপিন, আর একটা হলো ল্যামোট্রিজিন। এই চারটা যদি তোমরা বলতে পারো স্যাররা তাতেই অনেক খুশি। সোডিয়াম ভ্যালপ্রয়েট, লিথিয়াম কার্বনেট, কার্বামাজেপিন আর হচ্ছে ল্যামোট্রিজিন। এখন এই মুড স্টেবিলাইজার গুলোর ডোজ তোমাদের এত জানতে হবে না, ডোজ গুলো জানার খুব বেশি প্রয়োজন নাই। আর ম্যানেজমেন্টের মধ্যেও কোনো কিছু না, শুধু যে জিনিসটা একটু আমরা আলোচনা করব যে এটা কিভাবে কাজ করে। যেমন সোডিয়াম ভ্যালপ্রয়েট যে কাজটা করে সেটা হচ্ছে, although the mechanism of action of valproate is fully not understood, its anti-convergent effect has been attributed to the blockage of voltage-gated sodium channel and increased brain level of gamma aminobutyric acid অর্থাৎ GABA, and the GABAergic effect is also believed to contribute towards the anti-manic properties of the valproate, অর্থাৎ এটি GABA রিসেপ্টরের উপরে কাজ করে। আরেকটা হাইপোথিসিস অনেক সময় বলে যে এই ম্যানিক এপিসোডে সাধারণত পেশেন্টের, যেমন যে কথাটি হচ্ছে এই যে মুড স্টেবিলাইজার গুলোর কথা আমরা বললাম, তোমরা একটু খেয়াল করে দেখো এই সবই কিন্তু অ্যান্টি এপিলেপটিক ড্রাগ। তো এই অ্যান্টি এপিলেপটিক ড্রাগ গুলোই কিন্তু মুড স্টেবিলাইজার হিসেবে কাজ করছে। এর কারণটা অনেকে আবার আরেকটা হাইপোথিসিস দেয়, সেটা হচ্ছে যে ম্যানিক এপিসোডে পেশেন্টের ব্রেনে সম্ভবত সাব থ্রেশহোল্ড লেভেলে কিছু সিজার হতে থাকে।
তো যেহেতু এই যে সাবথেশন লেভেলে কিছু সিজার হয়, তো এই সিজারগুলোকে যদি আমরা এই অ্যান্টি এপিলেপটিক ড্রাগ দিই, এই সিজারগুলো কমে যায় এবং পেশেন্টের ম্যানিক এপিসোডও কমে যায়। এটা আরেকটি হাইপোথিসিস। এখন যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে 4টা মুড স্টেবিলাইজার, হ্যাঁ, এই মুড স্টেবিলাইজার গুলোর কিছু ইম্পর্টেন্ট সাইড ইফেক্ট আমাদেরকে জানতে হবে। তোমরা ফার্মাকোলজিতে এগুলো পড়বা, আবারও তোমাদেরকে নিউরোলেপটিক গুলো যখন পড়াবে, অ্যান্টি এপিলেপটিক ড্রাগ গুলো যখন পড়াবে, ফার্মাকোলজিতে আরো ডিটেইল পড়াবে, কিন্তু সাইকিয়াট্রিতে আমরা ইম্পর্টেন্ট কিছু সাইড ইফেক্ট হচ্ছে এটা একটা তোমাকে হয়তোবা পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে যে একটা সাইড ইফেক্টের কথা বলো যেটা এই ড্রাগের ক্ষেত্রে কমন। যেমন ফার্মাকোলজিতে আমরাও যখন স্টুডেন্ট ছিলাম তখন অনাসিয়া, ভমিটিং, ডায়রিয়া, হ্যাঁ, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, এগুলো তো খুব কমন সিম্পটম, এগুলো অনেক ড্রাগের ক্ষেত্রেই হয়। কিন্তু স্পেসিফিক ড্রাগের কিছু স্পেসিফিক সাইড ইফেক্ট আছে, এগুলো কিন্তু জিজ্ঞাসা করবে। যেমন সোডিয়াম ভ্যালপ্রেটের ক্ষেত্রে স্পেসিফিক সাইড ইফেক্টটা হচ্ছে অ্যালোপেশিয়া, পেশেন্টের মাথার চুল পড়ে যাবে। সোডিয়াম ভ্যালপ্রেট দিলে অনেক পেশেন্ট এসে কমপ্লেন করে যে পেশেন্ট তো এখন ভালো কিন্তু মাথার প্রচুর চুল উঠে যাচ্ছে, খুব কমনলি কমপ্লেন করে। সেকেন্ড আর একটা জিনিস যেটা প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে আমরা দিতে পারি না, বা দিলে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে নিউরাল টিউব ডিফেক্ট হয়। এটা একটা টেরাটোজেনিক ইফেক্ট হয়। এই নিউরাল টিউব ডিফেক্টের কারণে তোমরা জানো যেটা যে অ্যানেনকেফালি এবং স্পাইনা বাইফিডা পেশেন্টের হতে পারে। এই জন্য প্রেগনেন্ট লেডিদেরকে আমরা সোডিয়াম ভ্যালপ্রেটটা অ্যাভয়েড করি। যদি একেবারেই দেখা যায় যে নিতান্তই কোনো পেশেন্টকে আমাদের দিতে হচ্ছেই, বা পেশেন্ট ভুল করে খেয়ে ফেলেছে, বা যে কোনো কারণেই হোক সোডিয়াম ভ্যালপ্রেটটা অ্যাভয়েড করা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা এই সোডিয়াম ভ্যালপ্রেটের সাথে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন দিয়ে দিই। হ্যাঁ, কারণ ফলিক অ্যাসিড দিলে এই যে নিউরাল টিউব ডিফেক্ট এটা প্রিভেন্ট হবে না, তবে প্রেগনেন্টদের ক্ষেত্রে না ইউজ করাই বেটার। সোডিয়াম ভ্যালপ্রেটের আরো কিছু সাইড ইফেক্ট আছে, সেটা হচ্ছে যে রেনাল ইম্পেয়ারমেন্ট হতে পারে, হেপাটিক ইম্পেয়ারমেন্ট হতে পারে এবং ব্লিডিং ডিসঅর্ডার হতে পারে। তবে অ্যালোপেশিয়া এবং নিউরাল টিউব ডিফেক্ট এই দুইটা কিন্তু মনে রাখতেই হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে অ্যাডভার্স ইফেক্ট অফ লিথিয়াম কার্বনেট। লিথিয়াম কার্বনেটের কি কি অ্যাডভার্স ইফেক্ট আছে? লিথিয়াম কার্বনেটের অ্যাডভার্স ইফেক্টের মধ্যে প্রথম যে জিনিসটি সেটা হচ্ছে লিথিয়াম টক্সিসিটি, আর একটা হচ্ছে রেনাল ইম্পেয়ারমেন্ট। তো লিথিয়াম টক্সিসিটির ব্যাপার যেটা কেউ বলে রাখি, তোমাদের এত পরীক্ষা হয়তো এভাবে আসবে না, জাস্ট শুধু জানার জন্য বলি, সেটা হচ্ছে যে লিথিয়াম কার্বনেটের যে থেরাপিউটিক উইন্ডোজ আমরা বলি, থেরাপিউটিক উইন্ডো তোমরা ফার্মাকোলজিতে পড়েছো, অর্থাৎ সিরামের লেভেল, একটা লেভেল আছে যে লেভেলের নিচে যদি এই ড্রাগের লেভেলটা থাকে তাহলে এটি কাজ করবে না, আবার তার উপরে গেলে এটা টক্সিসিটি ডেভেলপ করবে, যে কোনো ড্রাগের ক্ষেত্রেই। তো এই যে এই লেভেলের নিচে আসলে কাজ করবে না, আর এর উপরে গেলে টক্সিসিটি হবে, এই যে মাঝের যে একটা মানে ইফেক্টিভ যে লেভেলটা, এই লিথিয়াম কার্বনেটের এই ইফেক্টিভ লেভেলটা খুবই ছোট। এটা হচ্ছে 0.6 টু 1.2, অর্থাৎ মাত্র 0.6 এই লেভেলের ভিতরে থাকতে হবে। যদি ব্লাডের লেভেল 0.6 এর নিচে থাকে, 0.6 মিলিগ্রাম পার ডেসিলিটারের নিচে থাকে, তাহলে এটা কোনো ইফেক্টিভ হবে না। আবার 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটারের উপরে যদি যায় তাহলে এটা টক্সিক ইফেক্ট তৈরি করবে, টক্সিসিটি তৈরি করবে। তো এই জন্য লিথিয়ামের খুব কমন একটা সাইড ইফেক্ট হচ্ছে টক্সিসিটি, লেভেল একটু বেড়ে গেলেই টক্সিসিটি ডেভেলপ করতে পারে। আর একটা হলো রেনাল ইম্পেয়ারমেন্ট। রেনাল ইম্পেয়ারমেন্টের ক্ষেত্রে যেটা বিষয় সেটা হচ্ছে যে এটা বিলিভ করা হয় যে রেনাল ইম্পেয়ারমেন্ট আসলে লিথিয়াম কার্বনেট নিজে ইনিশিয়েট করে না, কিন্তু যেসব পেশেন্টের রেনাল ইম্পেয়ারমেন্ট আছে তাদের ক্ষেত্রে এই ইম্পেয়ারমেন্টটাকে আরো বাড়াতে পারে। এই জন্য লিথিয়াম কার্বনেট ইউজ করার ব্যাপারে একটু সাবধান থাকতে হয় এবং রেগুলার সিরামের লিথিয়াম লেভেল মনিটর করতে হয় পেশেন্টের। আমরা যখন লিথিয়াম কার্বনেট দিয়ে ট্রিটমেন্ট শুরু করি তার 1 সপ্তাহ পরেই আমরা লিথিয়াম লেভেলটা একবার চেক করে নিই, এরপরে 15 দিন পরে, 1 মাস পরে, এভাবে আমরা একটা শিডিউল করে করে পেশেন্টের সিরাম লিথিয়াম লেভেল টেস্ট করতে হয়। এই জন্য আমরা পারতপক্ষে একটু কম ইউজ করি, তবে অ্যান্টি ম্যানিক ড্রাগ হিসেবে এটা খুব ভালো একটা ড্রাগ। এরপরে যে জিনিসটি কার্বামাজেপিন, হ্যাঁ, কার্বামাজেপিনের সাইড ইফেক্ট কি কি? কার্বামাজেপিনের প্রথম যেটা সাইড ইফেক্ট সেটা হচ্ছে স্টিভেন জনসন সিনড্রোম। তোমরা মেডিসিনে এটা দেখেছো, স্টিভেন জনসন সিনড্রোম, হ্যাঁ, স্কিনে একটু ওই যে ফুসকুড়ি ওঠে, চামড়া উঠে যায়, আলসার তৈরি হয়, হ্যাঁ, যে বয়েল হয়ে যায়, স্কিনে বয়েল হবে এবং হচ্ছে গিয়ে খুব আলসারেশন হবে পুরো মুখের সাইড দিয়ে, হাতে, পায়ে, সারা শরীরে। স্টিভেন জনসন সিনড্রোমের পেশেন্ট মেডিসিন ওয়ার্ডে তোমাদের দেখতে হবে। তো এটা কিন্তু কার্বামাজেপিনে খুব কমন, বিশেষ করে যখন যদি আমরা খুব র্যাপিডলি ডোজ বাড়াতে চাই তখন এটি হয়। আর আরেকটা খুব কমন সাইড ইফেক্ট হতে পারে সেটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইটোসিস। অ্যাগ্রানুলোসাইটোসিস হলে বিভিন্ন ধরনের ইনফেকশন হবে শরীরে, এবং এই ইনফেকশনের সিমটম নিয়ে পেশেন্ট আসবে, সোর থ্রোট নিয়ে আসবে, জ্বর নিয়ে আসবে,
বিভিন্ন জায়গায় ইনফেকশন নিয়ে আসবে, হ্যাঁ, অ্যাড্রেনোসাইটোসিস। আরেকটা হলো অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। সহজ কথায় যেটি হচ্ছে কি, এটা বোন ম্যারো ডিপ্রেশন করে। বোন ম্যারো ডিপ্রেশন করলে ব্লাডের সেলগুলো কমে যায়। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে, যে ক্ষেত্রে কি হবে, প্ল্যাটেলেট কমে যাবে। প্ল্যাটেলেট যদি কমে যায়, পেশেন্টের ব্লিডিং হবে, অনেক সময় গাম দিয়ে ব্লিডিং হতে থাকে, বা শরীরের যে কোনো জায়গা থেকে নোজে ব্লিডিং হতে পারে। বিভিন্ন ধরনের ব্লিডিং সিমটম নিয়ে পেশেন্ট আসতে পারে। এটাও কিন্তু কার্বামাজিপিনের একটা খুব কমন সাইড ইফেক্ট। লাস্টলি যেটা হচ্ছে ল্যামোট্রিজিন, হ্যাঁ, আর এটি হলো আরেকটি অ্যান্টিম্যানিক ড্রাগ আমরা ব্যবহার করি, ল্যামোট্রিজিন। ল্যামোট্রিজিনের সাইড ইফেক্টের মধ্যে কমনলি যেটা হয় সেটা হচ্ছে গিয়ে ব্লাড ভিশন বা ডাবল ভিশন, যদিও খুব কম পাওয়া যায়, বাট হইলে এগুলো হয়, ব্লাড ভিশন এবং ডাবল ভিশন। আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে স্কিন র্যাশ হতে পারে, হ্যাঁ। তো এগুলো হলে পেশেন্টকে তোমার এই ড্রাগের সাইড ইফেক্ট হলে এই ড্রাগগুলো যেটা করতে হবে, তোমাকে এই ড্রাগগুলো বন্ধ করে তোমাকে আগে সাইড ইফেক্টগুলো ম্যানেজ করতে হবে। সাইড ইফেক্টগুলো ম্যানেজ করার পরে তোমাকে অল্টারনেটিভ যে মেডিকেশনগুলো আছে সেগুলোতে যেতে হবে। দেখো এখানে একজন ভদ্রলোকের ছবি আছে। উনি খুবই বিখ্যাত একজন মানুষ, খুবই বিখ্যাত একজন মানুষ। তবে আজকে ওনার পরিচয়টা হলো, উনি বিখ্যাত মানুষ হলেও উনি আসলে একজন বাইপোলার মুড ডিসঅর্ডারের পেশেন্ট। ঠিক আছে, তোমরা কে কে বলতে পারো, আমি জানি না, এখন আসলে এখানে বাইওয়ে কনভারসেশন নাই। তো খুবই বিখ্যাত মানুষ যিনি বাইপোলার মুড ডিসঅর্ডারে সাফার করতেন, এই মানুষটার নাম হচ্ছে লর্ড বাইরন। একজন বিখ্যাত কবি লর্ড বাইরন, উনি কিন্তু বাইপোলার মুড ডিসঅর্ডারের পেশেন্ট। আরেকজন বিখ্যাত মানুষ, উনিও বাইপোলার মুড ডিসঅর্ডারের পেশেন্ট, ওনার নামও তোমরা অনেকেই জানো। ঠিক আছে, উনিও খুব বিখ্যাত মানুষ, একজন বিখ্যাত লেখক। উনি হচ্ছেন চার্লস ডিকেন্স। উনি নিজেও বাইপোলার মুড ডিসঅর্ডারের পেশেন্ট। তারপরে যিনি আছেন তিনি হচ্ছেন লিও টলস্টয়। লিও টলস্টয় উনিও একজন বাইপোলার মুড ডিসঅর্ডারের পেশেন্ট। এবং তারপরে আরেকজন লেখক, খুবই নামকরা একজন লেখক, মার্ক টোয়েন। হ্যাঁ, মার্ক টোয়েন উনিও বাইপোলার মুড ডিসঅর্ডারের পেশেন্ট। তো ওনাদের ছবি দেখানোর উদ্দেশ্য হলো যে আমাদের অনেকেরই ধারণা যে এই যে সাইকিয়াট্রিক ডিসঅর্ডার গুলো হলে, বা এই যে বাইপোলার মুড ডিসঅর্ডার যদি কারো হয়, তাহলে বোধহয় মানে সে একেবারে অকেজো হয়ে গেল, তার জীবন শেষ হয়ে গেল, তাকে দিয়ে আর কিছুই হবে না জীবনে। আসলে কিন্তু বিষয়গুলো এরকম না। যদি একজন মানুষকে প্রপার ট্রিটমেন্ট দেওয়া যায়, যদি একজন মানুষ প্রপার মেডিকেশনে থাকে, তাহলে কিন্তু তার প্রোডাক্টিভিটি বজায় থাকবে এবং তার দ্বারা যথাযথভাবে সমস্ত কাজকর্ম করা, তার ফাংশনাল সমস্ত কিছু ঠিক থাকবে। কিন্তু শর্ত হলো প্রপার ম্যানেজমেন্টে থাকতে হবে। হ্যাঁ, সুতরাং এই যে বাইপোলার মুড ডিসঅর্ডার কিন্তু আসলে যে খুব খারাপ একটা অসুখ, বিষয়টা এরকম না। হ্যাঁ, ডেফিনেটলি এটা একটা মেজর সাইকিয়াট্রিক ডিসঅর্ডার, এবং যদি ট্রিটমেন্ট না করা যায় তাহলে কিন্তু ফাংশনাল ইম্পেয়ারমেন্ট অবশ্যই হবে। বাট যদি প্রপার ট্রিটমেন্ট করা যায় তাহলে কিন্তু তার ফাংশনাল ইম্পেয়ারমেন্ট খুবই মিনিমাম হবে, এবং তার দ্বারা কিন্তু অনেক প্রোডাক্টিভ কাজ করা যাবে। যেমন তোমরা এই লোকগুলোর চেহারা যদি দেখো, এরকম আরো অনেক উদাহরণ আছে। আমরা তোমরা যদি ইন্টারনেটে দেখো যে ফেমাস পারসনস উইথ বাইপোলার মুড ডিসঅর্ডার, অসংখ্য তুমি এরকম মনীষীর ছবি পাবে যারা বাইপোলার মুড ডিসঅর্ডারে ভুগত। তো সুতরাং ট্রিটমেন্ট করাতে হবে। আশেপাশে যে মানুষই থাকুক তাদেরকে বলতে হবে, তাদেরকে কাউন্সিলিংটা এভাবে করতে হবে যে হ্যাঁ, এটা একটা মেজর সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। বাট আপনি যদি আপনার সন্তানের বা আপনার এই প্রিয়জনের বা আপনার বাবার বা আপনার মায়ের আপনি যদি ট্রিটমেন্ট ঠিক মতো করাতে পারেন, ট্রিটমেন্ট যদি প্রপার হয়, তাহলে কিন্তু এই মানুষটা একটা প্রোডাক্টিভ লাইফ লিড করতে পারে। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই থাকুক বাইপোলার মুড ডিসঅর্ডারের। তাহলে আমরা যে জিনিসগুলো জানলাম, একটা হলো ম্যানিক এপিসোডটা কি, এবং ম্যানিক এপিসোডের যে লক্ষণগুলো সেগুলো কি, এবং এর ম্যানেজমেন্ট। হ্যাঁ, আর নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের ভিতরে যে কথাটি ওই যে গতদিনে বলেছিলাম, বিয়ে শাদীর ব্যাপার, সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে যা, এই ক্ষেত্রেও তাই। পেশেন্টকে বিয়ে শাদী দেওয়া যাবে যখন সিমটম ফ্রি থাকবে, কিন্তু তাকে অবশ্যই যার সাথে বিয়ে দিতে হবে তাকে জানিয়ে, সমস্ত কিছু ডিজিজ সম্বন্ধে জানিয়ে তারপরে তাকে বিয়ে শাদীর জন্য অ্যাপ্রোচ করা যেতে পারে। আর পেশেন্ট অবশ্যই কাজকর্ম করতে পারবে, তবে কখনোই ফলো আপ এবং মেডিকেশন ছাড়া না। রেগুলার ফলো আপ এবং রেগুলার মেডিকেশনে পেশেন্টের থাকতে হবে। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই থাকুক। আমরা নেক্সট দিনে পড়বো যেটা, সেটা হচ্ছে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার। আমরা বাইপোলার মুড ডিসঅর্ডারের মধ্যে কিন্তু দুটো এপিসোড, একটা ম্যানিক এপিসোড আর একটা ডিপ্রেসিভ এপিসোড। ডিপ্রেসিভ এপিসোডটা নিয়ে আমরা আজকে কথা বলি নাই, কারণ আমরা যখন এই যে পরের দিনে ডিপ্রেশন করব, সেটা হলো মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার বা ইউনিপোলার ডিপ্রেশন, এবং এই বাইপোলারের ডিপ্রেশন কিন্তু সিমটম একই,
ম্যানেজমেন্ট একটু আলাদা, সেটা আমরা আলোচনা করে নিব। তো ডিপ্রেশন আমরা নেক্সট দিনে পড়বো। হ্যাঁ, সে পর্যন্ত সবাই ভালো থাকো। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।